রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত, এক নির্মাণ শ্রমিক গুরুতর জখম, চাঁদা না দেয়ার জের। চতুর্থ দফায় সারা দেশে চলছে 18 দলের টানা 72 ঘণ্টার অবরোধ। নাশকতা এড়াতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অবরোধ বিরোধী অবস্থান, মিছিল সমাবেশ, মানববন্ধন। এবং নাশকতায় দুর্ঘটনা এড়াতে নিয়মিত চলছে রেললাইন পরীক্ষা। ট্রেনের গতি কমানোয় মারাত্মক শিডিউল বিপর্যয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 8:30টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদার দাবিতে ময়নারবাগের একটি নির্মাণাধীন ভবনের কাজ করার সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মিলন ও মাহমুদ নামে দুই নির্মাণ শ্রমিক এবং ঠিকাদার ফারুক গুলিবিদ্ধ হয়। এর মধ্যে মিলনের মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী 3 জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে ঠিকাদার ফারুকও মারা যায়। আহত মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এবার অবরোধের খবর। সারা দেশে শুরু হলো 18 দলীয় জোটের টানা 72 ঘণ্টা অবরোধের প্রথম দিন। নির্বাচনে তফসিল বাতিল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চতুর্থ দফা এ অবরোধের ডাক দেওয়া হয়। ভোর 6টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। যে কোনো ধরনের নাশকতা এড়াতেই রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাবের অতিরিক্ত সদস্য। রিকশা ও সিএনজি অটোরিকশা ছাড়াও বিভিন্ন যান চলাচল করলেও অন্যান্য দিনের চেয়ে কম। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সঞ্জীব, নয়াপল্টনের অবরোধ পরিস্থিতি আমাদের জানান। আপনাদের জানিয়েছিলাম, আপনি জানেন যে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা যে টানা 72 ঘণ্টা হরতাল, তার 6 ঘণ্টা পেরিয়ে আমরা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং এই 6 ঘণ্টা কিন্তু আগের ইতিহাসগুলো মনে করিয়ে দিচ্ছে। বিশেষত দ্বিতীয় দফা যে অবরোধ বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা, সেই দ্বিতীয় দফা অবরোধ এবং তৃতীয় দফা অবরোধ, এই দুটি অবরোধ কর্মসূচিতে আমরা দেখেছি যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীদেরই উপস্থিতি ছিল। এখানে একইভাবে এই প্রথম 6 ঘণ্টাও বলছে যে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ কোনো নেতা বা নেতৃবৃন্দ উপস্থিত হবেন তার কোনো নজির কিন্তু মিলছে না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও তাদের সাজোয়া ভ্যান এবং সব ধরনের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এখানে ডিবি পুলিশের গাড়ি রয়েছে। যদি সেরকম কোনো ঘটনা তারা এখানে দেখেন, যেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে যদি তারা পান তাহলে হয়তো তারা তুলে নিয়ে যাবেন, তেমনই একটি অবস্থা। আমরা দেখছি সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি লোপা, যে পুরো রাজধানী জুড়েই কিন্তু আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের যে সহকর্মীরা সকাল থেকে অবরোধের খবর রাখছিলেন রাজধানীর যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর এবং মিরপুর এলাকায়, কিছুক্ষণ আগে আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেমনটি জানিয়েছে যে সেই সকল এলাকায় কিন্তু অবরোধের কোনো কর্মসূচি তাদের চোখে পড়েনি। কোনো ধরনের মিছিল বা কোনো ধরনের পিকেটিং বা কোনো ধরনের রাস্তা অবরোধ করে রাখার তারা খবর পাননি। তবে যান চলাচল তারা কিছুটা কম দেখেছেন, গণপরিবহনগুলো কম, দূরপাল্লার কোনো বাস আজ রাজধানী ছেড়ে যায়নি এবং স্বল্প পাল্লার বাসগুলো চলছে। রাজধানীর মূল সড়কগুলোতে সিএনজি অটোরিকশার চলাচল বেশি থাকলেও প্রাইভেট কারের সংখ্যা কিন্তু কম। তবে অফিসগামী মানুষ কিন্তু সকাল থেকে এই প্রথম 2 ঘণ্টায় বেশ মানুষের উপস্থিতি রাস্তাঘাটে ছিল। তো লোপা, এই পর্যন্ত যে 6 ঘণ্টার খবর, তাতে একরকম নিরুত্তাপভাবেই বলতে পারেন যে অবরোধ চলছে নয়াপল্টন বা পল্টন, মতিঝিল, দৈনিক বাংলা এই সকল এলাকায়। সঞ্জীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবরোধের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। বঙ্গবন্ধু এভিনিউতে অবরোধ বিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। সকাল থেকেই অবরোধ বিরোধী মিছিল নিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আসছে। মিছিল থেকে অবরোধ বিরোধী নানা স্লোগান দেন দলটির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই হরতাল অবরোধ ডেকে নাশকতা করছে। নিরাপত্তার জন্য বঙ্গবন্ধু এভিনিউ এবং আশপাশের এলাকায় বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নাশকতায় দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়তই চলছে রেললাইন পরীক্ষার কাজ। তবে ট্রেন চলাচলের ক্ষেত্রে গতি কমিয়ে আনায় শিডিউল বিপর্যয় ঘটেছে মারাত্মকভাবে। রেলের সাম্প্রতিক অবস্থা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় শেষ পর্ব। স্বাভাবিক সময়ে প্রতিটি আন্তনগর ট্রেন ঘন্টায় সর্বোচ্চ 72 কিলোমিটার এবং লোকাল ট্রেন 53 কিলোমিটার গতিতে চলাচল করে, কিন্তু সাম্প্রতিক সময়ে নাশকতার কারণে প্রতিটি ট্রেন দিনে 40 এবং রাতে 30 কিলোমিটার বেগে চলাচল করছে। নাশকতা হলে যাতে ব্যাপক ক্ষতি না হতে পারে তার জন্য আমরা ট্রেনের গতিকে 30 থেকে 40-এর মধ্যে রেখেছি। এমনিতেই প্রয়োজনীয় ইঞ্জিন এবং বগির সংকট রয়েছে, তাই একটি ট্রেন স্টেশনে পৌঁছার পর সেই ট্রেন নাম পরিবর্তন করে অন্য নাম নিয়ে আবার ছুটছে আরেক গন্তব্যে, কিন্তু এখন তাও সম্ভব হচ্ছে না। 3 থেকে 4 ঘন্টা বিলম্বে যায় এবং ফিরে আসার সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা বিলম্বে আসে। তার কারণ হলো নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালানো হচ্ছে যাত্রীদের যানবাহনের নিরাপত্তার স্বার্থে। রেলের এই শীর্ষ কর্মকর্তার দাবি, নাশকতায় বড় ধরনের ক্ষতি এড়াতে এর কোনো বিকল্প নেই। যে অবস্থা, যে ভয়াবহতার মধ্যে গাড়ি চালায়, দেরি হোক কিন্তু আপনার যাতে জীবন রক্ষা হয়, সম্পদ রক্ষা হয় এবং স্টেশন সবকিছু রক্ষা হয় সেগুলো দেখতে হবে। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন 174টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে, যার যাত্রী সংখ্যা প্রায় 1.5 লাখের মতো। এর মধ্যে অর্ধেকের বেশি ট্রেন চলাচল করে রাতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের আসল ট্রফি। বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। সবার জন্য দেখার সুযোগ থাকছে 18 ও 19 ডিসেম্বর। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। এবার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপের অগ্রগতি ও ফলাফল নিয়ে হতাশ প্রধান বিরোধী দল। ঘোষিত তফসিল বাতিল করে সমঝোতার ভিত্তিতে নতুন করে 10ম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন দলের নেতারা। অন্যদিকে চলমান এই সংলাপের মধ্য দিয়েই সংকট নিরসনের আশা করছে আওয়ামী লীগ। তাহসিনা জেসির প্রতিবেদন। তত্ত্বাবধায়ক সহ নানা দাবিতে বিরোধী দলের লাগাতার অবরোধ আর হরতালে যখন সহিংস হয়ে ওঠে সারা দেশ, ঠিক তখন জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর কিছুটা হলেও আশার আলো সঞ্চার করেছিল দেশের রাজনৈতিক অঙ্গনে। তারানকোর উদ্যোগে কয়েক দফা বৈঠক হয় দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে। তবে বৈঠকে সুনির্দিষ্ট আলোচনার বিষয়ে মুখ খোলেনি দুপক্ষের কোনো নেতাই। সংলাপের ফলাফল যাই হোক না কেন, বিএনপি জামাত জোট দেশে যেভাবে সহিংসতা চালাচ্ছে তা বন্ধে এই সংলাপের প্রয়োজন ছিল বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। এই বৈঠকের মাধ্যমেই একটা সমঝোতার পথ খুঁজে বের করা যাবে, বিশেষ করে যে বিএনপি এবং জামাত যৌথভাবে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে মানুষকে পুড়িয়ে হত্যা করে, এই সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য সংলাপটা খুবই জরুরি ছিল। তবে ভোটের লড়াই ছাড়াই 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের 154 জন প্রার্থীর বিজয়ের পর এই সংলাপের ভবিষ্যৎ নিয়ে হতাশ বিএনপি নেতারা। বিএনপি এবং অন্যান্য দলকে রেখে এক পেশে এক পক্ষের নির্বাচন তারা সম্পন্ন করছে। নির্বাচন ছাড়াই 154 জন নির্বাচিত হয়ে গেল। এইসব ঘটনার পরে আমি মনে করি যে যতটুকু আশা ছিল যে একটা সংলাপের মাধ্যমে সমাধান হয়ে যাবে এই সমস্যার, কিন্তু সেই সমাধান হবে বলে আমি মনে করি না। সরকার যে ভোটবিহীন নির্বাচন আয়োজন করতে যাচ্ছে তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না জানিয়ে তিনি এই নির্বাচন বাতিলেরও দাবি জানান। তো এটাকে আমি মনে করি বানচাল করতে হবে, ক্যান্সেল করতে হবে, এমন একটা ব্যবস্থায় আসতে হবে যেখানে সব দল পার্টিসিপেট করতে পারে। তবে উভয় দলের মধ্যকার সংলাপের পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিরোধী দল তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান এই নেতা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। আবারও অবরোধের খবর। বিক্ষিপ্ত অগ্নিসংযোগ আর গাছের গুঁড়ি ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির মধ্য দিয়ে সারা দেশে চলছে 18 দলীয় জোটের টানা 72 ঘন্টা অবরোধের প্রথম দিন। সকালে মেহেরপুরে পিটিআই মোড় সহ 4টি সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে 18 দলের নেতাকর্মীরা। এ সময় কায়েমকাটা মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের রাজনগর বাজারের মোড়ে অবরোধকারীরা একটি ট্রাকে ভাঙচুর চালায়। সকালে নাটোরের চকবৈদ্যনাথ রেলগেট এলাকায় আগুন জ্বালিয়ে অবস্থান নেয় অবরোধকারীরা। একই সময় হাফরাস্তা এলাকায় ইট ফেলে ও অগ্নিসংযোগের মাধ্যমে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। এছাড়া স্টেশন বাজার এলাকায় মিছিল করেছে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা। সকাল 7:30টার দিকে বরিশাল বাবুগঞ্জ সড়কের লাকুটিয়া এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগ করে ছাত্রদল কর্মীরা। পরে ঝটিকা মিছিল করে তারা।
শহর থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ভোরে নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চগুলো। সকাল 7টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বানিয়াজুরি বাসস্ট্যান্ডের কাছে গাছ ফেলে পান ভর্তি একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে সড়ক থেকে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় সকালে একটি মিছিল বের করে 18 দলীয় জোট। মিছিলটি সাহেববাজার ঘুরে রাজশাহী কলেজের সামনে আসার পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিচারক সংকটে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঝুলে আছে 35,000-এরও বেশি মামলা। দিনের পর দিন ধর্ণা দিয়েও বিচার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। জেলা প্রতিনিধি মিলন রশিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 1 বছর ধরে শূন্য হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জজের 2টি এবং সহকারী জজের 4টি পদ। অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 12টি পদের মধ্যে 6টি পদ শূন্য 1.5 বছর ধরে। বিচারক সংকটের কারণে জেলার আদালতগুলোতে ঝুলে আছে হাজারো মামলা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। এই শূন্যতার কারণে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জের বিচারপ্রার্থীর জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন। কোর্টে শুধু আসছেন আর যাচ্ছেন, কিন্তু বিচার ত্বরান্বিত হচ্ছে না। তারিখের পর তারিখ পড়তেছে, উকিল সাহেব আইলে পরে খালি বিচারক নাই, ওই লেগে আজকে 16 বছর ধরে আমি ওরাই নিতে 3-4 বছর যাবত আমার কোর্টে একটা মামলা আছে। এই মামলাটা কোনো বিচার আসার কোনো সুরাহা নাই। আজ খালি তারিখ পরে আসলে পরে শুনি বিচারক নাই। অনেক টাকা পয়সা খরচ করে এখন আমরা রাস্তার লেগে গেছে কি আমরা নিরুপায়। এখন আমরা বিচারক চাই, দয়া করি আমরা বিচারক দিবা। বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করতে শিগগিরই বিচারক নিয়োগের দাবি জানালেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। আশা করব সরকার তথা আইন মন্ত্রণালয় এদিকে নিরপেক্ষ দৃষ্টি রাখবেন এবং যত শীঘ্র সম্ভব আমাদের সেই বিচারের সংকট থেকে আমাদেরকে উদ্ধার করবেন। হবিগঞ্জের আদালতগুলোতে 24টি বিচারক পদের বিপরীতে আছেন কেবল 12 জন। সময় সংবাদ, হবিগঞ্জ। দেশের বাইরের খবর। সিরিয়ার আলেপ্পোতে সরকারি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125 জনে। এর মধ্যে 14 জনই শিশু বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, রোববার শেখুর আদর আল হামরা, হায়দারিয়া জেলাসহ বিদ্রোহী নিয়ন্ত্রিত আবাসিক এলাকাগুলোতে হেলিকপ্টার থেকে বিস্ফোরক ভর্তি ব্যারেল ফেলা হয়। এতে শতাধিক মানুষ আহত হয়। এদিকে সিরীয় শরণার্থীদের মানবিক সহায়তা দিতে 6.5 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ঠান্ডা আবহাওয়ায় সিরীয় শরণার্থীদের অবস্থা দিন দিন খারাপ হওয়ার কারণেই জাতিসংঘের পক্ষ থেকে এ সহায়তার ঘোষণা দেওয়া হলো। খেলার খবর। আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের আসল ট্রফি। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপের ট্রফি আসার পর বঙ্গভবনে ট্রফিটি গ্রহণ করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। পরে সেই ট্রফি গণভবনে বরণ করে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে 18 ও 19 ডিসেম্বর ট্রফিটি উন্মুক্ত থাকবে সাধারণ দর্শকদের জন্য। এজন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম সাজানো হচ্ছে নতুনভাবে। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত কর্মীরা। ট্রফিটি দেখতে হবে নির্দিষ্ট নিয়ম মেনে, তাই এর নিরাপত্তা নিয়ে বেশ সচেতন বাফুফে। স্টেডিয়ামে 3টি কক্ষ থাকবে, যার একটিতে 3D শো, অন্যটিতে ট্রফি দেখা ও ছবি তোলা এবং অন্য আরেকটি কক্ষে সেই ছবি সংগ্রহ করবেন দর্শকরা। আর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ট্রফির নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত, এক নির্মাণ শ্রমিক গুরুতর জখম। চাঁদা না দেয়ার জের। 4র্থ দফায় সারা দেশে চলছে 18 দলের টানা 72 ঘন্টার অবরোধ। নাশকতা এড়াতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অবরোধ বিরোধী অবস্থান, মিছিল সমাবেশ, মানববন্ধন। এবং নাশকতায় দুর্ঘটনা এড়াতে নিয়মিত চলছে রেললাইন পরীক্ষা। ট্রেনের গতি কমানোয় মারাত্মক শিডিউল বিপর্যয়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।